চীন, রাশিয়া, ফ্রান্স ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতায় আওয়ামী লীগ যদি ফিরতে শুরু করে সেনাবাহিনীর সহযোগিতায়, তাহলে আপনি কি মনে করেন যে বিএনপি, জামাত, এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে পারবে? আপনারা এটা মিলিয়ে নিন যে সেনাবাহিনীর মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে। 5 আগস্টের পরে যখন আওয়ামী লীগকেই ফ্যাসিবাদ বলে উল্লেখ করা হচ্ছিল, আমরা উল্লেখ করছিলাম, মাত্র 1 বছরের মাথায় এসে এখন এই সরকারের বিরুদ্ধে মানুষ ফ্যাসিবাদিতার অভিযোগের আঙুল তুলছে। অমাবস্যা রাতে কিংবা পূর্ণিমা রাতে এই সরকার পালিয়ে যাবে, কেউ হয়তো জানবে না। নেত্রী আমাদেরকে বলছেন, আমাদের সাথে কথা বলেন কয়েকদিন পর পরই, ইনশাল্লাহ আমাদের জননেত্রী আসছে বাংলাদেশে, আমাদের একটা নতুন মুখ নিয়ে আমরা দেখব। এখন ইউনূস, তথাকথিত ইউনূস সরকার, ওরা যেন দেশ ছেড়ে না যেতে পারে, ওদেরকে কিভাবে দেশে আটকানো যায় এই ব্যবস্থা আমরা করব। এই বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে ডোভাল ও পুতিনের মধ্যে। ঠিক হয়েছে আমেরিকা গুছিয়ে বসার আগেই ইউনূসকে হঠাতে প্রয়োজনে সামরিক অভিযান হবে। সামনে থাকবে ভারত, পেছনে রাশিয়া, পরোক্ষে থাকবে চীন, যাতে ইউনূস পদত্যাগ করেন। ভারত বাংলাদেশের 1 বছরের যে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে তা নিয়ে একটি রিপোর্ট করেছে বিবিসি। তার প্রতিবেদন হচ্ছে হাসিনা উত্তর বাংলাদেশে 1 বছর পর উল্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে নানান যখন বিপর্যস্ত, নানান পরিস্থিতি, তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে ভিডিওর বাক্যাংশ হাসিনাকে যতই ভারতের দালাল বলে গালি দিক না কেন, হাসিনা যে কত বড় কূটনীতিক ছিলেন সেটা বোঝা যায় একটা পরিসংখ্যান দিলে। ভারতের সঙ্গে তার সখ্যতা সবাই জানে, তাহলেও সবাই দেখেছে ভারতের চেয়ে চীনের সঙ্গে তার বাণিজ্য যোগ ছিল ভারতের প্রায় 3 গুণ বেশি। হাসিনা ভারতের অস্ত্র কেনেননি, আবার আমেরিকাও ছিল বাংলাদেশের বড় ট্রেডিং পার্টনার। অস্ত্র কিনেছেন চীন থেকে, বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যে এক্সপোর্ট গুলো বাংলাদেশ করেছে তার একটা বড় অংশ আমেরিকায় গেছে, আর গেছে ভারত। চীন কিন্তু কোনো এক্সপোর্ট নেয়নি, বাংলাদেশে এক্সপোর্ট। মার্কিন ফৌজের সঙ্গে নিয়মিত যুদ্ধ অভ্যাস করেছে বাংলাদেশ এবং করছে, সেসব চুক্তি আছে। একই সঙ্গে রাশিয়ার সহযোগিতায় আবার ওই শেখ হাসিনা গড়ে তুলেছেন তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ সবার সঙ্গে সম্পর্ক ভালো। ইউনূসের মতো আমেরিকার কাঠপুতুল হয়ে আমেরিকার কোলে বসে খেলা করা সেটা করেননি শেখ হাসিনা, তবু তাকে শুনতে হয়েছে ভারতের দালাল। বাংলাদেশ এই মুহূর্তে যেখানে যেভাবে দাঁড়িয়ে আমেরিকার পুতুল হয়েছে, এই অবস্থা চলতে থাকলে শুধু বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশিয়ায় আমেরিকার দাদাগিরি বাড়বে। এই অঞ্চলের শান্তি বিঘ্নিত হবে। এই পরিস্থিতি ভারত যেমন চায় না, তেমনি চায় না চীন। এই পরিস্থিতি বিপজ্জনক পৃথিবীর অন্যতম পরাশক্তি রাশিয়ার কাছেও। সেজন্যই অজিত ডোভালের মস্কো যাত্রা, পুতিনের সঙ্গে বৈঠক, এবং শুধু তো ডোভালের সঙ্গে পুতিনের বৈঠক নয়, ওই বৈঠক শেষ হতে না হতে পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর দীর্ঘ ফোনে আলোচনা হয়েছে। এখানেই শেষ নয়, এই মাসের 31 তারিখে চীন যাচ্ছেন মোদী, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে যাবেন পুতিনও, সেখানে থাকবেন ইরানের প্রেসিডেন্টও। কথা হবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে। সূত্র মারফত যে খবর পাচ্ছি সেটা হলো বাংলাদেশের ওপর থেকে আমেরিকার প্রভাব হটাতে গেলে ইউনূস সরকারের পতন ঘটাতে হবে, তাহলেই আমেরিকার প্রভাব বন্ধ হবে। জাতিসংঘ আমেরিকার কথায় চলে, সুতরাং সেখানে আবেদন নিবেদন করে শান্তিপূর্ণ পথে ইউনূস বিদায় অসম্ভব। নির্বাচনের টোপ দিয়ে পরিস্থিতি সামলে রাখার চেষ্টা হবে ঠিকই, কিন্তু ভোট হবে না, নির্বাচনের টোপ কেবল দেয়া হবে। আর হলেও
সেটা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হবে না যদি ইউনূস সরকার ক্ষমতায় থাকে। তাহলে সে ভোট কি হবে? সন্ত্রাসী, জঙ্গি, মৌলবাদীদের সমর্থন দিয়ে জোর করে ক্ষমতা দখল রাখবে বর্তমানে যারা আছে তারা। আর এটাই চায় আমেরিকা, যেটা চায় না অবশ্যই ভারত। এই বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে ডোভাল ও পুতিনের মধ্যে। ঠিক হয়েছে আমেরিকা গুছিয়ে বসার আগেই ইউনূসকে হঠাতে প্রয়োজনে সামরিক অভিযান হবে। সামনে থাকবে ভারত, পেছনে রাশিয়া, পরোক্ষে থাকবে চীন। এরা সবাই আমেরিকার বিরুদ্ধে এখন জোটবদ্ধ হয়েছে। অবশ্য সামরিক অভিযান শেষ উপায়। কূটনৈতিক চাপ সৃষ্টি করা হবে যাতে ইউনূস পদত্যাগ করেন। তারপর সেই জায়গায় নতুন জাতীয় সরকার অথবা রাষ্ট্রপতি কর্তৃক দেশে সাংবিধানিক জরুরি অবস্থা জারি করা হবে। জরুরি অবস্থার সরকারের নেতৃত্ব দেবেন এখনো পর্যন্ত যিনি দেশের বৈধ প্রধানমন্ত্রী, সেই শেখ হাসিনা। তিনি আন্তর্জাতিক নজরদারির মধ্যে দেশে সংসদীয় নির্বাচন করে ৩-৪ মাসের মধ্যে নির্বাচন করাবেন, করে প্রমাণ করিয়ে দেবেন যে দেশের মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে। এইসব আলোচনা সম্পর্কে শেখ হাসিনাকে পুরোপুরি ওয়াকিবহাল রাখা হচ্ছে। সরাসরি আলোচনায় তিনি না থাকলেও তাকে সমস্ত কিছু জানিয়ে যে রাখা হচ্ছে সেটাও জানতে পেরেছি। দিল্লির সাউথ ব্লকের সূত্র জানাচ্ছে মস্কো থেকে দুবার শেখ হাসিনাকে ফোন করেছেন অজিত ডোভাল। দীর্ঘ সময় ধরে কথা হয়েছে তাদের মধ্যে। বিষয় বাংলাদেশ ছাড়া আর কোনো কিছু যে থাকতে পারে না তাদের মধ্যে, এটা নিশ্চয়ই বলার দরকার পড়ে না। যদি সামরিক অভিযান শেষ পর্যন্ত করতেই হয়, তবে কবে নাগাদ শুরু হতে পারে এই অভিযান দিনক্ষণ মেপে বলা যায় না, আমরা কেউ জ্যোতিষী নই। তবে দেরি হবে না এটা বলাই যায়। যুদ্ধের প্রস্তুতিতে জোর কদমে কিন্তু এগিয়ে চলেছে ভারত। এমন সম্ভাবনা যে প্রবল হচ্ছে সেটা বুঝে গেছেন ট্রাম্পও। দুদিন আগে মোদি আর পুতিনের কথা হয়েছে, তারপরেই গত শুক্রবার এই নিয়ে সুর নরম করেছে ট্রাম্প। নতুন করে বিবৃতি দিয়ে ট্রাম্প সাহেব বলেছেন ভারত আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, সব বিষয়ে আমরা খোলাখুলি কথা বলবো। অর্থাৎ ভারতে কূটনীতি ফল দেখাতে শুরু করেছে। চমৎকার, কিন্তু এটা শেষ নয়, সবে শুরু। একাধিকবার বলেছি ইতিপূর্বে যে আগামী 1-2 মাসের মধ্যে বড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে। সেই ইঙ্গিত কিন্তু স্পষ্টতর হচ্ছে প্রতিদিন। হয়তো ব্যক্তি চেঞ্জ হতে পারে, ধরুন আমি ব্যক্তি বলতে খোলাসা করেই বলি, সেনাপ্রধান চেঞ্জ হতে পারে। ধরুন জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আজকে এই মুহূর্তে যে অবস্থা চলছে দেশে, এটার পরিবর্তন জেনারেল ওয়াকারও করতে পারেন, কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান পরিবর্তন হয়ে যেতে পারে। হয়ে সেনার সমর্থন ছাড়া আওয়ামী লীগ যতই পরিকল্পনা করুন, আর আওয়ামী লীগের লোকজনও আজকাল গালি দেন, জামাতিরা তো বা আওয়ামী লীগ বিরোধীরা তো ওয়াকারুজ্জামানকে প্রতিনিয়ত গালি দিচ্ছেনই, গালিগালাজ করছেনই। আওয়ামী লীগের লোকজনও গালি দিচ্ছেন, অর্থাৎ একটা গালির কেন্দ্রে পরিণত হয়েছে সেনাবাহিনী। কিন্তু ভাই নেতা পাতি নেতারা গালি দিচ্ছেন খুব কড়াভাবে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা অভিযুক্ত করেছে অনেকদিন পরে, ক্ষমতা হারানোর প্রায় 10 মাস 11 মাস পরে অভিযুক্ত করেছে বা করছে, কিন্তু চূড়ান্তভাবে কি গালি দিয়েছে? গালি দিতে পারছে। কারণ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাও জানেন যে আন্তর্জাতিক বিশ্ব লাগবে এবং সেনাবাহিনীকে লাগবে এই অবস্থার, এই শ্বাসরুদ্ধকর, এই নরক পরিবেশ বাংলাদেশের পরিবর্তন হতে। সেটা 1/11-এর ওই রকম একটা প্রেক্ষাপট হোক বা যে কোনোভাবে এর পরিবর্তনের পেছনে সেনাবাহিনীকে মাস্ট লাগবে। কাজেই সেনাবাহিনীকে গালিগালাজ করে গালি দিয়ে রক্ষা হবে না। আজকে সেনাবাহিনী গতকালকে বিশাল অস্ত্রের চালান উদ্ধার করেছে, দেশীয় অস্ত্র উদ্ধার করবে, আরও গৌরবোজ্জ্বল ভূমিকায় আসবে। এবং এই যে আজকে দেখুন সেনাবাহিনী 5 ধাপে, গত 17 সেপ্টেম্বর থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে 5ম ধাপে এই মুহূর্তে মাঠে আছে। এই মাঠে থাকাটা যদি ধরেন সেনাবাহিনী হঠাৎ করে উঠে যায়, কেমন হবে? ধরেন সেপ্টেম্বর মাস, নেক্সট যে ম্যাপটা বাড়বে বা ম্যাপটা বাড়াবার প্রয়োজন হবে, সে সময় থেকে সেনাবাহিনী মাঠ থেকে মনে করুন উঠে যাচ্ছে। পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগ তাদের অফিস পুনরুদ্ধার করছে কিংবা তাদের সাংগঠনিক কার্যক্রমে ফিরছে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে, পুলিশের জন্য অনেক ভালো কর্মকাণ্ড করেছে। আজকে পুলিশ বাহিনীর অর্ধেকের বেশি সদস্য আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত। পুলিশের আধুনিকায়ন, পুলিশের সুযোগ সুবিধা, পুলিশ কেন সেনাবাহিনী, সব বাহিনীর এই যে 16 বছরের শাসনামলে যে সুযোগ সুবিধা পেয়েছে, এটি অতীতে কখনোই হয়নি। শুধু তাই নয়, পুলিশ ভাইদের বুকে ক্ষত আছে, হৃদয়ে রক্তক্ষরণ আছে, তাদের ভাই তাদের বোনকে হত্যা করা হয়েছে। পুলিশকে ছেড়ে দেবে? পুলিশ যদি সহযোগিতা করে আস্তে আস্তে, সেনাবাহিনী যদি ধরেন মাঠ থেকে উঠে যায় কিংবা সেনাবাহিনী যদি স্পেস দেয় এবং ভারত, চীন, রাশিয়া, ফ্রান্স ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা নেগোসিয়েশন হয়ে গেল, নেগোসিয়েশন হয়ে আওয়ামী লীগ যদি ফিরতে শুরু করে, বারবার বলছি সেনাবাহিনীর সহযোগিতায়, তাহলে আপনি কি মনে করেন যে বিএনপি, জামাত, এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে পারবে? পারবে না। কাজেই সেনাবাহিনীর গৌরব খানিকটা ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু আমরা প্রত্যাশা করি বা দেখতে চাই, গতকালকে যেমন বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রের গুদাম উদ্ধার করেছে, লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করবে, সন্ত্রাস দমন করবে এবং প্রয়োজনে এই যে দীর্ঘদিন মাঠে আছে উঠে যাবে, উঠে গিয়ে পুলিশকে সহযোগিতা করবে, পেছন থেকে সহযোগিতা করবে বা প্রয়োজন হলে আবার নামবে। কিন্তু রাজনীতির একটা সহ অবস্থানের পরিবেশ নিশ্চিত হবে, এটাই হওয়া উচিত। সেনাবাহিনীর মাধ্যমে এটা হবে। আজকে বলছি কথাটা, আগামী দিনে
আপনারা যদি বাংলাদেশ যদি বাংলাদেশের মাঝে থাকতে হয়, আপনারা এটা মিলিয়ে নিন যে সেনাবাহিনীর মাধ্যমেই আওয়ামী লীগ ফিরবে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বার্তা সংস্থা তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে নানান ধরনের প্রতিবেদন প্রকাশ করছে এবং এগুলো সবগুলোই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, কোন অন্ধকারের দিকে, সেসব বিষয় তুলে নিয়ে আসছে। আটলান্টিক কাউন্সিল এটি একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, আপনারা অনেকেই জানেন। তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম হচ্ছে বাংলাদেশ ইজ রেভলিউশন ইজ অ্যাট এ ক্রসরোড। বাংলাদেশ যে কিভাবে নৈরাজ্যের দিকে যাচ্ছে সেই প্রসঙ্গগুলোই এই প্রতিবেদনে স্থান পেয়েছে। মজার বিষয় হচ্ছে আটলান্টিক কাউন্সিল মার্কিন একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, আপনারা অনেকেই জানেন। এই প্রতিষ্ঠানের সাউথ এশিয়া সেন্টারের সিনিয়র ফেলো হচ্ছেন ডক্টর আলী রিয়াজ, আমাদের সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান ছিলেন এবং এই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান। তিনি আটলান্টিক কাউন্সিলের যে ওয়েবসাইট তাতেই একটি আর্টিকেল লিখেছিলেন, প্রতিবেদন দিয়েছিলেন 2024 সালের 7 আগস্ট, শেখ হাসিনা সরকারের পতনের 2 দিন পরে। তার সেই লেখাটির শিরোনাম ছিল হাসিনা ইজ আউট, ইউনুস ইজ ইন, ইয়ার আর দ্য 3 বিগেস্ট ফ্যাক্টরস টু ওয়াচ ইন বাংলাদেশ। অনেক কিছু লিখেছেন, পড়ে দেখতে পারেন। মজার বিষয়ের জন্য বলছিলাম, সেই আটলান্টিক কাউন্সিলে 1 বছর পর এসে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সম্পর্কে যেই মন্তব্যগুলো করা হয়েছে মোটামুটি একেবারে ইউটার্ন বলা যেতে পারে। বাস্তবতা তো সেটি, মানুষ যা আশা করেছিল মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে। কি বলছে আটলান্টিক কাউন্সিল এখানে বলা হচ্ছে, আমি এই দীর্ঘ একটি লেখা এর অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরছি, ব্যাখ্যার মোটামুটি খুব একটা প্রয়োজন হবে না, আমি একটু বলি আপনাদের সামনে। এখানে বলা হচ্ছে যে বিপ্লবের বর্ষপূর্তির সময় বাংলাদেশের নাগরিকরা এটিকে পকেট মার হিসেবে দেখছেন। চরমপন্থীরা শক্তিশালী হয়েছে, সংখ্যালঘু নির্যাতন বেড়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং অর্থনৈতিক অবস্থা টালমাটাল। জাতিকে গণতন্ত্রের দ্বার প্রান্তে নয় বরং নৈরাজ্যের দ্বার প্রান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আটলান্টিক কাউন্সিলের এই প্রতিবেদন বলছে 5 আগস্ট 2024 হাসিনা পতনের পরপরই যা যা উল্লেখ করা হলো সংক্ষেপে, এই সব কিছুই জল করে উঠছিল প্রথম দিকে। ধর্মীয় চরমপন্থীরা দেশ জুড়ে ভাস্কর্য এবং শিল্পকর্ম ভেঙে ফেলে। এর পরপরই আল কায়েদার যে মিডিয়া উইং আল সাহাব 12 পৃষ্ঠার একটি বার্তা প্রকাশ করে, যেখানে এই ঘটনাগুলোকে মুসলমানদের বিজয় হিসেবে উল্লেখ করা হয়, ভাস্কর্য ধ্বংসের প্রশংসা করা হয়। সন্ত্রাসী হিসেবে ঘোষিত হিজবুত তাহরির ঢাকার রাস্তায় কোনো ধরনের বাধা ছাড়াই খিলাফতের জন্য মার্চ নিয়ে মিছিল করে। যদি আমরা দেখেছি পরবর্তীতে সেই মিছিলে পুলিশ আক্রমণ করে, চারিদিকে সমালোচনার ঢেউ যখন ওঠে তখন। যাই হোক, এখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক পদক্ষেপ ছিল আল কায়েদা অনুমোদিত আল আনসার আল ইসলামের শীর্ষ নেতা জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা। শীর্ষ জঙ্গি সহ 15,000-এরও বেশি বন্দী দ্রুত জামিনে মুক্তি পেয়েছে। সারা দেশে সমন্বিতভাবে কারাগার ভাঙার ঘটনায় 98 জন দোষী সাব্যস্ত ইসলামী সন্ত্রাসী কারাগার থেকে পালিয়ে যায়। আর এখন রাস্তায় জিহাদি পতাকা উঠছে, কর্তৃপক্ষ অন্যদিকে তাকিয়ে আছে উদাসীনতার ভাব করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যদিও মুখে বলছে বাংলাদেশে উগ্রবাদ পুনরুত্থিত হবে না, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। এখানে বলা হচ্ছে যে জুলাই আন্দোলনে নারীদের একটি বড় অংশ সামনের কাতারে ছিলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, অথচ তারাই এখন মৌলবাদী শক্তির উত্থানে প্রথম আক্রান্তের শিকার। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ধর্মীয় সংখ্যালঘুরা নতুন করে সহিংসতার মুখোমুখি হচ্ছে। এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে গত 2024-এর 5 আগস্টের পর থেকে 2025-এর জুন পর্যন্ত 2442টি হামলার ঘটনা ঘটেছে। ইসলামী জঙ্গিরা ধ্বংস করেছে কয়েক ডজন সুফি মাজার এবং আহমদিয়া মসজিদ। যখন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তখন তিনি এগুলোকে সাম্প্রদায়িক হামলা বলতে রাজি নন, তিনি বলছেন রাজনৈতিক আক্রমণ। এখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিল। তাদের কাছে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে অন্ধকারময় বিষয় ছিল হচ্ছে জোরপূর্বক গুম এবং হেফাজতে মৃত্যুর ঘটনা। অথচ এই সরকারের প্রথম 11 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 27টি, যা 2023 সালে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছিল তার চেয়েও 7টি বেশি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, এতটাই অবনতি ঘটেছে যে যা অকল্পনীয়। দায় মুক্তি নিয়ে মব সন্ত্রাস চলছে নির্বিচারে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে 179টি গণহত্যার ঘটনা ঘটেছে। এটা তারা কিভাবে হিসাব করেছে আমি জানি না। ফেব্রুয়ারিতে জনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যখন অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হলো, পুলিশ প্রায় 20,000 মানুষকে আটক করে, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের সমর্থক। মে মাসে সংখ্যাটি পৌঁছেছে 48,400-তে, অর্থাৎ সারা দেশে যে গণগ্রেপ্তার ধরপাকড় শুধু মে মাসে 48,400, যা ইতিহাসের রেকর্ড সৃষ্টি করেছে। 1 মাসের মধ্যে এই পরিমাণ মানুষকে ধরা হয়েছে, যাদের প্রায় সবাই তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আছে। এই প্রতিবেদন বলা হচ্ছে আটলান্টিক কাউন্সিলের দীর্ঘ এই প্রতিবেদন বলছে সন্দেহ বেড়েছে যে সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন পিছিয়ে দিতে পারে, যাতে 2024 সালের জুলাইয়ের অভ্যুত্থানের ছাত্র নেতাদের দ্বারা তৈরি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এবং তাদের মিত্র ইসলামপন্থী দলগুলোকে শক্তিশালী করা যায়। এগুলো আমরা অনবরত বলে আসছি, এগুলো একেবারে ওপেন সিক্রেট। যা যা বলা হচ্ছে এখানে তার সাথে মতবিরোধ করার খুব একটা জায়গা নেই বলা যায়। বাংলাদেশের 1 বছরের যে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ এখন কোন অবস্থায় আছে তা নিয়ে একটি রিপোর্ট করেছে বিবিসি। তার প্রতিবেদন হচ্ছে হাসিনা উত্তর বাংলাদেশে 1 বছর পর উল্লাস, সামনে কঠিন পথ। তার মানে এখন গত 5 তারিখে নানা আয়োজন করা হলো, কেন্দ্রীয়ভাবে ঘোষণাপত্র পাঠ করা হলো, বেশ চারিদিকে উল্লাস আছে।
কিন্তু এটি কি শেষ? শঙ্কা কি নেই? শঙ্কা আছে। যেমন একটা রাজনৈতিক শঙ্কা আছে যে নির্বাচন নিয়ে যেমনভাবে উচ্ছ্বাস বিএনপির মধ্যে, তেমনিভাবে জামাত বা এনসিপির মধ্যে দেখা গেল না। সবচেয়ে বড় কথা হলো যে পরিবর্তনের পর বাংলাদেশে কি গণতান্ত্রিক আবহাওয়া তৈরি হলো? অর্থাৎ সব ধর্ম, বর্ণ, সব রাজনৈতিক দল মত প্রকাশের স্বাধীনতা সেগুলো কি নিশ্চিত হলো কি হলো না? অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন সামনে আছে। সেই কথাটাই বলছেন যে নতুন বাংলাদেশ গড়ার একটা পরিকল্পনা, সংকল্প ঘোষণা করা হয়েছে। কিন্তু এই নতুন বাংলাদেশে উগ্রপন্থা যেটা বা ধর্মীয় উগ্রপন্থা যেটাকে বলা হয়, সেটার পরিণতি কি হবে? ইতিমধ্যে হেফাজত তারা রাস্তায় নেমেছে, বড় বড় সমাবেশ করেছে। তারা নারী বিষয়ক যেই কমিশন হয়েছে তার রিপোর্টের বিরোধিতা করেছে, বলেছে বাতিল করতে হবে। এবং একই সঙ্গে তারা নাটকের উপর হস্তক্ষেপ করেছে, বিভিন্ন তাদের পোশাক নিয়ে মতামত দিয়েছে এবং তারা মনে করছে যে এই পোশাক ধর্মীয় অনুশাসনকে সমর্থন করে না। ফলে তাদের একটা আস্ফালন, যারা চাপে ছিল শেখ হাসিনার সময়, তারা এখন যেভাবে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, তাতে অনেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা গোষ্ঠী সংগঠন তারা শঙ্কিত যে বাংলাদেশে কি এই সুযোগে উগ্রপন্থার উত্থান ঘটবে নাকি বাংলাদেশ গণতান্ত্রিক ধারায়, অর্থাৎ যেই গণতন্ত্রকে চাপা দিয়েছিল শেখ হাসিনা সেই গণতন্ত্র উন্মুক্ত হবে নাকি উগ্রপন্থা সামনে বাড়বে। এটাই হচ্ছে কঠিন একটি সমীকরণ এসে দাঁড়িয়েছে পশ্চিমা দেশগুলো, যারা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিন্তা করে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতাও যার উপর ভিত্তি যে বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, একটি রাজনীতি প্রসারিত হবে, ধর্ম যার যার, অনুষ্ঠান সবার। এই যে মন্ত্র, সেই মন্ত্রটা কি শেষ পর্যন্ত প্রতিফলিত হবে নাকি উগ্রপন্থার কাছে সবকিছু বিলীন হবে, অন্য ধর্ম, অন্য গোষ্ঠী, অন্য বর্ণ বা অন্য সম্প্রদায় তারা কণ্ঠস্বরের মধ্যে থাকবে? এটি খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে শিরিন হকের নারী অধিকার কর্মী, তার একটা বক্তব্য নিয়েছে বিবিসি। তিনি বলছেন, হেফাজতে ইসলামের কাছ থেকে আমরা এত নিপীড়নের শিকার হলেও অন্তর্বর্তী সরকার আমাদের যথেষ্ট সমর্থন দেয়নি। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দপ্তরে এই অভিযোগের বিষয়ে বক্তব্যের জন্য অনুরোধ করলেও তারা সাড়া দেয়নি। অধিকার কর্মীরা বলছেন, এই প্রতিবাদ কেবল একটি উদাহরণ। হাসিনার সময় চাপে থাকা কট্টরপন্থীরা এখন সাহসী হয়ে উঠেছে। তারা কিছু এলাকায় নারীদের ফুটবল খেলার বিরোধিতা করছে, নারী তারকাদের বাণিজ্যিক অনুষ্ঠানে অংশ নেওয়া বন্ধ করতে বলছে এবং পোশাকের কারণে জনসমক্ষে নারীদের হয়রানি করছে। শুধু নারীরাই নয়, গত বছরে তারা সুফি মুসলমানদের মতো সংখ্যালঘুদের অসংখ্য মাজারও ভেঙেছে। শিরিন হকের মতো অনেকেই ভবিষ্যতের দিকে তাকিয়ে তবে বাংলাদেশে এখনো অতীতের মুখোমুখি। শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বেআইনি হত্যা, গুম, মত বিরোধী মত দমনের নৃশংসতা চালানোর অভিযোগে ব্যাপক ক্ষোভ আছে। দীর্ঘদিনের পর্যবেক্ষক, বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশের রাজনীতি নিয়ে পর্যবেক্ষণ করে ডেভিড বার্গম্যান বলছেন, অনেক মানুষ শুধু জবাবদিহি নয়, প্রতিশোধও দেখতে চেয়েছিল। তবে তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগ আমলের অন্যায় অবিচার বহাল রেখে সেটা অনুসরণ করা যাবে না। কিন্তু আওয়ামী লীগের দাবি সেটাই হচ্ছে, তাদের মতেই গত এক বছরে কয়েকশো সমর্থককে গণপিটুনিতে হত্যা করা হয়েছে, যা অন্তর্বর্তী সরকার অস্বীকার করছে। আওয়ামী লীগের বেশ কয়েকজন সমর্থক এবং সাংবাদিককে খুনের অভিযোগে মাসের পর মাস কারাগারে রাখা হয়েছে। আদালত তাদের জামিন বরাবর খারিজ করছে। আছে সাংবাদিকদের বিরুদ্ধে শেখ হাসিনার সমর্থন করা এবং ন্যাক্কারজনকভাবে সেই সাংবাদিকতা রীতিনীতি ভঙ্গ করার অভিযোগ আছে, সুবিধা গ্রহণের অভিযোগ আছে, কিন্তু হত্যা মামলা দিয়ে তাদেরকে অবরুদ্ধ করা হয়েছে, এটাও সত্য। গণমাধ্যমগুলো স্বাধীনভাবে পথ চলতে পারছে সেটাও বলা যাবে না। একই বিধিবিধান আছে, নতুন করে আইনি কোনো সুরক্ষা তাদেরকে দেওয়া হয়নি এবং যার কারণে আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভাজন, যে বিভক্তি, বিশেষ করে সামনের পথ চলার ক্ষেত্রে, সেটাও আবার নতুন করে একটা শঙ্কা যে এর মধ্যে উগ্রপন্থার প্রসার ঘটে কিনা, তাদের শক্তি সামনে চলে আসে কিনা। ইতিমধ্যে ডাকসু নির্বাচন নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। বলা হচ্ছে যে যারা হলে রাজনীতি বিরোধিতা করছে তাদের একটা অংশ জামাত শিবিরের সমর্থক। সব মিলিয়ে এখন এবং সামনে নির্বাচন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সামনে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে কিনা, প্রশাসন সুষ্ঠুভাবে করতে পারবে কিনা, শেখ হাসিনা আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারলেও বাকি সব দলগুলো নির্ভয়ে সেখানে পার্টিসিপেট করতে পারবে কিনা, অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে রয়েছে। যে দর্শক, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। ইতিমধ্যে আপনারা সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। এই বিষয়ে নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন।